সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক বিশ্লেষক রাহিদ এজাজ আমাদের আজকের অতিথি। রাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমার দেশের শিরোনাম হচ্ছে, প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে, নাহিদ ইসলাম বলেছেন। ইসরায়েলের একাধিক শহরে ইরানের সফল হামলা। মানবজমিন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমায় উল্লাসপন 1 বছরে বেড়েছে 33 গুণ। প্রস্তুত যুক্তরাষ্ট্র, আত্মবিশ্বাসী ইরান। আমাদের সময় গুমের পর সম্ভাব্য পরিণতি ছিল 4 ধরনের। ইরানি ক্ষেপণাস্ত্রে ঘায়েল ইসরায়েল। সময়ের আলো, যুদ্ধে এবার নতুন মোড়। নির্বাচনী প্রচার কার্যক্রমে থাকছে না পোস্টার। ইনকিলাব, একই সুরে জামাত, এনসিপি। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঝড় ইরানের। কালবেলা নির্বাচনে যেতে শর্তের জাল এনসিপির। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত। খবরের কাগজ, ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা। সুইস ব্যাংকে বাংলাদেশের জমা বেড়েছে 33 গুণ। করতোয়া ভোটে পোস্টার নিষিদ্ধ। ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানের আঘাত। রাহিদ, আপনি জানেন যে এসব যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি? যে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি যদি বলুন, আমরা 2 দিন আগে নিশ্চয়ই আপনার মনে আছে, আপনার সাথে আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে যুক্তরাষ্ট্র হামলা করে বসে কিনা বা প্রেসিডেন্ট ট্রাম্প ফুল স্কেলে যাবে। তো সেই সিচুয়েশন রুমের কয়েক ঘন্টা ধরে সারা দুনিয়া একটা আলোচনা ছিল যে খোমেনি কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হচ্ছে, তাকে তারা এলিমিনেট করছে, কিন্তু সেই রকম কিছুই হয়নি। এবং আজকেও যেটা দেখলাম, আজকে সন্ধ্যা অবধি আরেকটা জিনিস আসলো যে ট্রাম্প ইরান অ্যাটাকের ব্যাপারে তার পরিকল্পনাটা পর্যালোচনা করছেন। এর মূল কারণটা আমরা যদি বলি যে মেক আমেরিকান গ্রেট, এই মূল শিবিরে বিভক্তি আছে যে ইরাকের বিরুদ্ধে যাওয়া, এবং স্টিভ ব্যাননের মতো ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজারের একজন মন্তব্য করছেন যে এটা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে, যে আমরা আরেকটা ইরাকের পরিণতি দেখতে চাই না। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে আজকে, তুলসী গ্যাবার্ডের সাথে তার মত পার্থক্য সেটাতে পরিষ্কার। তো সব মিলিয়ে যে জায়গায় আছে, ইরান আক্রমণ করে ইসরায়েল যেটা শুরু করেছিল আজকে থেকে 8 দিন আগে, তো মাত্রা কিন্তু কমছে না। এরই মধ্যে আবার যুক্তরাষ্ট্র জড়াবে কি জড়াবে না সে প্রশ্ন আসছে। বাট ট্রাম্প যে খুব কনসিস্টেন্ট না, এবং তার নিজের ঘরে একটা ধাক্কা, সেই ধাক্কা সামলে তিনি কিন্তু এক ধরনের দোলাচালে ভুগছেন, যেটা দেখা যাচ্ছে। এবং আজকে কোনো এক সময় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইরানের একটা নেগোসিয়েশনে বসার কথা ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সেখানে নেগোশিয়েট করতে চান। তো এই যদি বলি আমরা আলোচনার টেবিল, কিন্তু মোটা দাগে যুদ্ধের মাঠ কিন্তু যথেষ্ট উত্তপ্ত, এবং প্রতিদিন তার মাত্রা বাড়ছে। গতকাল সোরকা হাসপাতালে ইরানি মিসাইল হামলা করেছিল, এবং সেটাকে তারা বড় করে যুদ্ধ অপরাধী হিসেবে দেখাতে চাইছে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, আলাপ আলোচনার যেখানে বলি না কেন, আলোচনা হলেও সেটা মাসের পর মাস লেগে যেতে পারে, কিন্তু যে যুদ্ধ বা সংঘাত তৈরি হয়েছে চরম মাত্রায়, সেটা প্রতিদিন সীমা ছাড়িয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খুব সহসা এই যুদ্ধ যে থেমে যাবে দুই পক্ষের মধ্যে, সেটা কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র কি ভাবতে পারেনি যে বিশ্ব পরিস্থিতি অন্যরকম পাল্টে যেতে পারে? সেটা কেউ কেউ একটা বিশ্লেষণে বলা হচ্ছে যে ইসরায়েলকে তার অবিনশ্বর জাহাজ হিসেবে বিবেচনা করত। সেই ইসরায়েলের আয়রন ডোম ভেঙে দেওয়া, পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা, এটা যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও ভরকে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই, অর্থাৎ প্রতিবেশী আরব এবং মুসলিম দেশগুলোর সাথে ইরানের এই দূরত্ব থাকা সত্ত্বেও ইরান যে ঘুরে দাঁড়াবে, এটা কেউ কেউ বলছেন যেটি সেটা অনুমান করতে পারেননি বা আজ করতে পারেননি। এবং আমরা যদি এই যুক্তরাষ্ট্রের জায়গাটা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জায়গা দেখি, তারা বলছিল যে পরমাণু অস্ত্র তৈরি করেছে, সেই জায়গা থেকে এই হামলাটা। কিন্তু এই হামলাটা আসলে যে একটা রেজিম চেঞ্জের জন্য, এবং আমরা যদি বলি যে অপারেশন রাইজিং লায়নের কথা বলে যে ইসরায়েল হামলাটা শুরু করেছিল, এটা যে একটা রেজিম চেঞ্জ, তাতে তার কারো সন্দেহ নেই। আমরা জানি যে ইরানের রেজা শাহর ছেলের সাথে নেতানিয়াহু দেখা হয়েছে, এবং তিনি গত কয়েকদিনে বেশ সক্রিয়। তো সব মিলে রেজিম চেঞ্জের ব্যাপারে তারা যেভাবে এগোচ্ছিল, এবং যেই ছক কষে তারা শুরু করেছিল, সেই তাদের হিসাব নিকাশে একটা গোলমাল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। রাশিয়ার প্রতিক্রিয়াটা বোধহয় তাদের এটা ধাক্কা দিয়েছে, কিছুটা হলে ধাক্কা দিতে পারে, কারণ তাদের ধারণা ছিল লিকুদ পার্টির সাথে তো পুতিনের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য মিলিয়ে
ইসরায়েলের একটা সম্পর্ক যুক্ততা আছে, এবং তার চেয়ে বড় কথা রাশিয়া ইউক্রেন এখন যুদ্ধের মধ্যে আছে। ইউক্রেনের সাথে রাশিয়া যেভাবে যুদ্ধ আছে, তো সেই জায়গায় রাশিয়ার যুক্ততা বা সেটা নেগোসিয়েশনে হয়তো তারা এভাবে অনুমান করতে পারেনি অনেক কিছুর মধ্যে। এখন আবার এটাও ঠিক, রাশিয়া কিন্তু ফুল স্কেলে এখানে যুদ্ধ যাবে এমনটা ভাবার কিন্তু সুযোগ নেই। হয়তো যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করছে সেটা নেতানিয়াহু আজকে অন রেকর্ড বলছেন যে ডে ওয়ান থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে। তো এখন যে রেজিম চেঞ্জের কথা বলে আপনার নিশ্চয় মনে থাকার কথা, আজ থেকে 53-তে বোধ হয় ইরানের রেজিম চেঞ্জ করেছিল MI6 এবং CIA মিলে, এবং তারপরে তো শাহ ফিরে ক্ষমতায় ফিরে এসে আবার যে একটা অনেকটা স্বৈরাচারী কায়দা চালিয়েছিলেন, তার ফলশ্রুতি ছিল 79-র ইসলামী বিপ্লব। তো এখন এরা বলতে চাইছে যে ইসলামী বিপ্লবের নামে খামেনি যে ক্ষমতায় আছেন সেখানে তারা হটানোর জন্য একটা রেজিম চেঞ্জ করার জন্য এটা আসছে। যদি ইরানের তারা রেজিম চেঞ্জ করতে পারেন তাহলে তাদের মাস্টার প্ল্যানটা সাকসেসফুল হবে, কিন্তু যেভাবে তারা চিন্তা করে এসেছিলেন সেটা হতে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হয় না। এবং আমাদের আশঙ্কা উদ্বেগের জায়গা হচ্ছে যেভাবে লড়াইটা যুদ্ধটা দুই পক্ষে জড়িয়ে গেছে, সেইটা অন্য অ্যাক্টর যুক্ত হয় কিনা, অন্য স্টেট না হলে প্রক্সি হিসেবে নন স্টেট অ্যাক্টর যুক্ত হয় কিনা, সেই আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেজিম চেঞ্জ তো শুধু ইরানে কেন হবে না, ইরানে হবে। ইরানে যদি বলি আজকে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অ্যাক্সিস এবং ওয়েস্টার্নদের যে স্ট্রং হোল্ডটা, সেখানে তো ইরান একটা তাদের পথে বড় বাধা। এবং আমরা জানি যে সিরিয়ায় এই চেঞ্জ করতে সিরিয়ায় যে আসাদ সরকার টিকে ছিল সেটা কিন্তু রাশিয়া এবং ইরানের যুদ্ধবদ্ধ বা ঐক্যর কারণে, কিন্তু এক পর্যায়ে সেটা রাশিয়া কিছুটা সরে গেল, ইরানও পারল না, এবং নানান ডাইমেনশনে মিলে সিরিয়ায় শেষটা হয়েছে। তো সেই জায়গাতে ইরান এখন তাদের একমাত্র এখানে বৈরী প্রতিপক্ষ। এবং ইন্টারেস্টিংলি ইরান এবং ইসরায়েল, ইরান যেমন ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, যুক্তরাষ্ট্রকে তারা একমাত্র শক্তি মনে করে, তাদের পক্ষেও জিনিসটা তাই। এখন ইরান যদি এই জায়গাতে ইরান দুর্বল হয়ে যায়, ইরানকে যদি ক্ষমতার পালাবদল করতে পারে, ক্ষমতার যদি পালাবদল ঘটে, তাহলে তাদের যে গ্রেট মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটা ফুলফিল হবে, এই জন্যই তারা করতে চায়। এবং পরমাণু অস্ত্র যে দোহাইটা দিয়েছিল সেটা যে একজন কারজাই তারা চাচ্ছে, আরেকজন এরকম চাচ্ছে। এখন ইরাকে যেটা করেছে বা লিবিয়া যেটা হয়েছে, একই জিনিস ইরানে হবে, আমার মনে এমন ভাবনাটা একটু বাড়াবাড়ি এবং খুব বাতুলতা বলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে। এটাও ঠিক যে হ্যাঁ, ইরানে ইসলামী বিপ্লবের পরে সেখানে কণ্ঠরোধ করা হচ্ছে, সেখানে স্বাধীনতা নেই, একটা রেজিমেন্টেড সোসাইটি, বিরোধী পক্ষ সেখানে আছে, কিন্তু গত ইসলামী বিপ্লবের পর 79-র পর থেকে স্ট্রাকচারটা যেভাবে গঠন করা হয়েছে, তো সেই জায়গাটাকে ভাঙাটা, এই অচলায়তন ভাঙাটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। দেখা যায় এবার আমরা দেখি আমাদের বাংলাদেশের দিকে, জি, আবার সামনে ইত্তেফাক আছে, ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অস্বাভাবিক হারে বেড়েছে। হ্যাঁ, যে এটা আপনার কাগজেও শিরোনাম, এবং আপনার মোরলেস সব কাগজে আমরা দেখেছি। এক বছর আপনি বলছিলেন বোধহয় 33 গুণ বেড়েছে, যেটার পরিমাণ হচ্ছে 58,95,00,000 সুইস ফ্রাঙ্ক। তো এই পরিমাণ অর্থ যে গেছে এবং শেষ বছরে গেছে, তার মানে আমি বলতে চাচ্ছি আগের রেজিমের লাস্ট ইয়ারের রেফারেন্সটা দেওয়া হচ্ছে। তো কি পরিমাণ টাকা যে পাচার হয়েছে সেটা তো এখন খুব পরিষ্কার। এবং আমরা যে দীর্ঘ সময় ধরে এই টাকা পাচারের কথা বলে আসতাম, এবং টাকা পাচার নিয়ে সর্বশেষ যে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর হয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছিলেন, দুদকের চেয়ারম্যান গিয়েছিলেন, আমি যদি ভুল না করি সাথে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফি সিদ্দিকীও ছিলেন। তো তাদের সাথে অনেকগুলো মিটিংয়ে হয়েছে, এবং এই প্রসেসটা লং ড্রন এবং ডিফিকাল্ট একটা প্রসেস। লিগ্যাল ইস্যুজ আছে, প্রথম কথা হচ্ছে অ্যাসেস করার বিষয় থাকবে, লিগ্যাল ফার্মকে আপনি এঙ্গেজ করবেন, যাই ব্যক্তি বা ব্যক্তি বর্গর বিরুদ্ধে করবেন। তো লম্বা একটা প্রসেস, কিন্তু প্রসেসের মধ্যে সেটা গেছেন। তো এখন সুইস ব্যাংকে যেটা গেছে, যে এখানে আজকে এই প্রতিবেদনে আমি দেখছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মার ইকোনমি জাহিদ হোসেন সাহেব বলছিলেন যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো হস্তান্তর করা হয়েছে, এখানে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। এখন এটা ব্যবসার জন্য গেছে না অন্য কারণে গেছে, সেটা একটু ব্যাপার আছে। আবার ব্যাপার থেকে থাকে, আমরা সবসময় বলি
ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েসিং এর কথাও বলা হয়। তো পুরো বিষয়টা নিয়ে হয়েছে কি, আমরা যে টাকা পাচারের কথা বলে থাকি সেটা তো মিথ্যা নয়। এবং যুক্তরাজ্যে যেটা হয়েছে আমরা দেখেছি, সাবেক ভূমিমন্ত্রী যেই পরিমাণ তিনি জমি অ্যাপার্টমেন্ট কিনেছেন, মিডল ইস্টে টাকাটা বিনিয়োগ করেছেন, তাতে তো প্রমাণ হয়েছে যে টাকাগুলো বাইরে গেছে। তো এটা ধরেন আমাদের যে গভর্নেন্সের যে সমস্যা এবং করাপশনের পরিস্থিতিটা কেমন ছিল তার একটা জাজল্যমান উদাহরণ এই সুইস ব্যাংকের আজকে যে হিসাবটা আমরা জেনেছি। না, কিন্তু এই যে টাকা পাচার হচ্ছে শুধু সুইস ব্যাংক না, অন্যান্য আমি তো সুইস ব্যাংকটা ফেরত আনার ব্যাপারে, ফেরত আনারটা আমাকে যদি জিজ্ঞেস জানতে বলেন, ইভেন আমরা তো মোরলেস দেখেছি, আমাদের কাগজে একটা সাক্ষাৎকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন, তিনিও নিজেও কিন্তু স্বীকার করেছেন এটি একটা লম্বা প্রক্রিয়া। আপনি ইস্যুটা রেজ করলেন, আপনি কাউন্টার পার্টের সাথে বসলেন, বসে দুই পক্ষ তাদের কাগজ অভিযোগ এইগুলো বিনিময় করে একটা লিগ্যাল প্রসেসে যেতে হবে। তো এটা তো লিগ্যাল প্রসেসের বাইরে আপনি চাইলেই নিয়ে আসবেন, এটা তো সুযোগ নেই। যেমন আপনার নিশ্চয় মনে আসছে যে ফিলিপাইনে যে টাকা পাচার হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে, সেটার স্ট্যাটাসটা কি? সেটা তো এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি। প্রচুর মিটিং হয়েছে, ডেলিগেশন ভিজিট হয়েছে। এখন ধরেন এই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো ঠিকই, কিন্তু ওই পলিটিক্যাল লিডারশিপ বা পলিটিক্যাল নেতারা যেভাবে একটা স্টেটমেন্ট দেন, যেটা আমরা বলে থাকি প্রায় কমন একটা খুব সিকোয়েন্স হচ্ছে, যেখানে আপনার নদী নাই, পানি নাই, সেখানেও তারা একটা সেতু তৈরি করার প্রতিশ্রুতি দেন। তো তেমনিভাবে কেউ যদি বলে থাকেন যে টাকা পাচার নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করছি খুব শিগগির হবে, খুব শিগগির হওয়ার তো সুযোগ নেই, লম্বা প্রসেস। যুক্তরাজ্যে আছে এবং যুক্তরাষ্ট্রের কথা আমরা অনেকেই জানি, যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় যে ভিলা কিনা, বাড়ি কিনা, সেখানে বিনিয়োগ করা, এমন ঘটনাও রয়েছে। তো কাজে পাচারের ফিগারগুলো আসছে, কিন্তু এই যে পাচার করা, সেটা সুইজারল্যান্ড বলে না, যে কোনো জায়গায়, ইভেন কি আমাদের প্রতি পাশের দেশেও তো বিনিয়োগের কথা আমরা শুনতে পাই যে পলিটিশিয়ানরা সেখানে কি বিনিয়োগ করেছেন। তো এগুলো নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন, প্রসেসটা শুরু করা ইটসেলফ আমি মনে করি একটা বড় রকমের ডেভেলপমেন্ট, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পাচার হওয়া টাকা ফেরত আনাটা কিন্তু যথেষ্ট জটিলতা আছে এবং লম্বা সময় লেগে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনি জানেন যে মানে সম্ভবত উপদেষ্টা পরিষদের বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে 5ই আগস্ট সরকারি ছুটি, যে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত মানুষ যে আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, এবং সেটা ইতিহাসের অংশ হয়ে গেছে। তো সেই হিসেবে জুলাইয়ের 5 আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হবে। তো নিশ্চয়ই এটা একটা ভালো সিদ্ধান্ত, অবশ্যই ভালো সিদ্ধান্ত, তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, এবং এটা হওয়াটাই খুব বাঞ্ছনীয় ছিল। কারণ আমরা যদি আমাদের ইতিহাসের মাইলস্টোন ধরি, 5 তারিখ একটা বিরাট ঘটনা। তো সেই জায়গায় তাদের এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমি মনে করি একটা খুব ইতিবাচক দিক, এবং আশা করি শুধু ছুটি ঘোষণার সাথে সাথে যে মানুষগুলো আত্মাহুতি দিয়েছিলেন যেই কজের জন্য, যেই কারণে, তো তাদের ত্যাগ যেন বৃথা না যায়, 1 নম্বরে। দ্বিতীয় কথা হচ্ছে এই মানুষগুলো এবং তাদের পরিবার যে 5 তারিখ রক্ত দেওয়ার কারণে যে বিয়োগান্তক পরিণতির মুখোমুখি হলেন, এবং এর জন্য যারা জড়িত ছিল তাদের বিচারের প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে এগিয়ে যায়, সেটার দিকে আশা করি মনোযোগ থাকবে। মনোযোগ থাকলে এই 5 তারিখকে আপনার জাতীয় দিবস বা ছুটি হিসেবে ঘোষণা করার সার্থকতাটা পরিপূর্ণ হবে। আপনি জানেন যে নির্বাচনী আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। জি, নির্বাচনী আচরণবিধিতে পরিবর্তন আনা হচ্ছে, এবং আজকে এগুলো তো ওই সংস্কার নিয়ে যে কমিটি, সেখানে আলোচনাগুলো হয়েছে। তো এখন এই আচরণবিধিগত পরিবর্তন এবং যা যা কিছু আছে, এই আলোচনাগুলো তো এগোচ্ছে ভালোই। এখন দেখার আছে যে এই আপনি যখন আচরণবিধির কথা বলছেন, সেখানে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটা আলোচনা আসছে, যেটা আমি আজকে মিটিংয়ের পরে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে কথাটা বলা হচ্ছে, তারা সেখানে একমত হলো আপনার ওই সংখ্যানুপাতিক হারে যে সদস্য নির্বাচন, সেখানে তারা কিন্তু তাদের আপত্তি আছে। এবং আমরা যদি বলি, একটু পিছনে ফিরে গেলে গত 1-1.5 মাস ধরে নির্বাচনের সময় এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটা
টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন কিন্তু আমরা দেখছি লন্ডনের তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের মিটিংয়ের পর কেটে গেছে। এটা যেমন একটা দিক, পাশাপাশি হঠাৎ করে দেখলাম জামাত এনসিপি তারা এই জিনিসটাকে, অর্থাৎ এই বৈঠকটাকে ভালোভাবে দেখেনি, একটা দূরত্ব বা মত পার্থক্য দেখতে পাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, এবং আজকে যে লন্ডনের বৈঠক সম্পর্কে আপনার কাছে কি খবর আছে? লন্ডনের বৈঠকটা আমি মনে করি লন্ডনের বৈঠকটা যখন হলো তার আগে পরে কিন্তু এটা নিয়ে যথেষ্ট কৌতূহল বলি, উত্তেজনা বলি, যেটা হবে কি হবে না, এমনও জিনিসটা সামনে চলে আসে। আপনার নিশ্চয়ই মনে আছে ঈদের দিন যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল যখন দেখা করতে যান বেগম খালেদা জিয়ার সাথে, তারা বের হয়ে তখন গণমাধ্যমে আমরা খবর করেছিলাম যে বেগম খালেদা জিয়া বলছিলেন যে অধ্যাপক ইউনূসের সাথে যেন কোনো রকম দূরত্ব বা মত পার্থক্য তৈরি না হয়। অর্থাৎ এইখানে বোধহয় আপনার অনুষ্ঠানে একদিন আলোচনা করেছিলাম, গত 10 মাসের বেশি সময়কাল যখন অন্তর্বর্তী সরকার কাজ করছে তার প্রতি বিএনপি তো সমর্থন আছে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার। তো তখনই মোটামুটি ইন্ডিকেশনটা পরিষ্কার হয়ে গেছিল যে মিটিংটা হচ্ছে, এবং ওনারা পরদিন একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং করেও সেটা করলেন। এখন যেই ব্রিফিংটা বা জয়েন্ট স্টেটমেন্টটা আসলো সেটা কিন্তু একটা খুব ছোট দিক, কারণ দুজন কিন্তু একান্তে লম্বা সময় বৈঠক করেছেন। তো দুইজন একান্তে লম্বা সময় বৈঠক করেছেন, যে ইন্ডিকেশনগুলো পাই খুব কনক্রিট যে খুব সলিড তাও কিন্তু নয়, কারণ আমি এখন পর্যন্ত আজকে যেটা বুঝতে পারছি এই ব্যাপারে দুপক্ষের যথেষ্ট টাইট লিপ্ট আছেন। তো এটা ধারণা করে নিতে পারি এই অন্তর্বর্তী সরকার বিগত সময় থেকে 8ই অগস্ট থেকে আজকে পর্যন্ত দায়িত্ব পালনের সময় যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করেছেন, বোথ উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, অবশ্যই সেটা নেবারিং কান্ট্রি মিলে অন্যান্য দিকের কথাই আমি বলছি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। প্লাস সরকারের নানান অর্গানের মধ্যে সমন্বয়টা কেমন, কোথায় দুর্বলতা আছে, কোথায় গ্যাপ আছে, এবং ভবিষ্যতে একটা নির্বাচন যখন হবে সেখানে বিএনপি একটা বড় পক্ষ, তারা এলে তাদের চ্যালেঞ্জগুলো কি, ওনার মতটা কি, সেগুলো নিশ্চয় আলোচনা হয়েছে। এবং অবধারিতভাবে সামনের দিনগুলোতে, অর্থাৎ আমি গত 1-1.5 মাসের কথা যেটা বলছিলাম, তার আলোকে আপ টু দ্য ইলেকশন ডেট এইখানে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যাতে গ্যাপটা না থাকে, বা ভিন্ন মত থাকলে সেটা কিভাবে ন্যারো ডাউন করা যায়, সেগুলো নিয়ে আলাপ হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা কি ভূ রাজনীতির কোনো রাজনীতি আপনি যদি আমাকে এভাবে বলতে চান যে অন্য পক্ষগুলার, আমাদের নিজেদের যেমন উদ্যোগ ছিল, চেষ্টা ছিল বৈঠকটা হওয়ার, তেমনি যারা ধরেন, এটা তো আমরা ধরেই নিতে পারি এই মুহূর্তে তিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর করছেন। আজকে প্রধান উপদেষ্টার ফেসবুক এবং টুইটার এক্স হ্যান্ডেলের বরাতে দেখেছি তিনি তাদের ডেপুটি সেক্রেটারি অফ স্টেটের সাথে মিটিং করেছেন, যেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পাশাপাশি মিয়ানমার, রোহিঙ্গা এবং এই অঞ্চল প্লাস রিফর্ম নিয়ে কথাবার্তা হয়েছে। তাহলে অবধারিতভাবে ইরান নিয়ে বা যখন রিজিওনাল কথা বলেন, এই বিষয়গুলো নিয়ে কথা না বলার সুযোগ নেই। এবং আপনি যখন বলছেন যে জিও পলিটিক্স বা এটা সেটা আছে কিনা, নিশ্চয়ই আছে। যুক্তরাষ্ট্র এই সরকারের সবচেয়ে বড় একটা সমর্থক বা বড় একটা শক্তি। তো সেই জায়গাতে এই মিটিং হওয়ার ক্ষেত্রে যদি বাইরে থেকে তাদের কোনো প্রচ্ছন্ন আপনার উৎসাহ থাকতে পারে, পরোক্ষ প্রভাব থাকতে পারে, সেটা অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয়নি আর কি। ধন্যবাদ। আমাদের হাতে 3টা কাগজ আসছে, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ধ্বংসযজ্ঞ তেল আবিব তেহরানি, আর জ্বালানি খাতে বিপুল দুর্নীতির পারিবারিক উৎসব। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে বিদেশি ঋণে ঝুঁকছেন ব্যবসায়ীরা, সংঘাতে উত্তাপ ছড়াচ্ছে পরাশক্তি। সমকাল পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও, ইশরাক না থামলে সিটি কর্পোরেশনের নির্বাচন। এটা মোটা দাগে যথারীতি অন্যান্য কাগজ এর আগে সব কাগজে ইরানে আসছিল। এবং আমাকে যদি বলেন এখন পর্যন্ত যে কটা কাগজ পড়েছেন তাতে করে আপনারা যেমন লিড করলেন বা ইত্তেফাকে করেছে, সুইস ব্যাংক, ইরান, কিছুটা এই দুটার কারণে নির্বাচনটা কিছুটা থাকলে, নির্বাচন রাজনীতি থাকলেও সেটা কিন্তু গত কয়েকদিনে আমরা একটু পিছিয়ে গেছে দেখছি। যদিও এটা ঠিক এবারে, কারণ এটার একটা বড় বা মূল কারণ হতে পারে, কারণ এই যে সংস্কার
নিয়ে যে বৈঠকটা, এটা টানা কয়েকদিন ধরে চলছে। আপনি জানেন যে গুমের নিয়ে যে একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে গুমের পর সম্ভাব্য পরিণতি ছিল 4 ধরনের। আপনি দেখেছেন এটা? আমি দেখেছি। সেখানে বোধহয় আরেকটা খবর আছে, তারা শিরোনাম করেছে 4 ধরনের। আবার আরেকটা বিষয়ে মইনুল হোসেন সাহেবকে কোট করে কোথাও আমরা বোধহয় নিউজটা করেছি, যেখানে বলা হয়েছিল যে গুমের এই বিষয়টি সম্পর্কে সেনাবাহিনী অবহিত ছিল, অন্যান্য বাহিনীর যুক্ততার কথাটা বলা হচ্ছে। তো এই গুম নিয়ে যে রিপোর্টগুলো আজকে তাদের যে ব্রিফিংটা হলো এবং এর আগে যে জিনিসগুলো হয়েছে, আপনি যে 4 ধরনের পরিণতির কথা বলছেন, তো এই জিনিসটা খুব বড় করে এসেছে। এবং ইন্টারেস্টিংলি আপনি যখন গুম কমিশনের এই ব্রিফিংটা এবং তারা লিড করেছে, ইতিমধ্যেই কিন্তু প্রথমবারের মতো আমরা হয়তো নিশ্চয় আপনারও মনে আছে, জাতিসংঘের গুম কমিটির একটা ডেলিগেশন ঘুরে গেছে বাংলাদেশে এবং গুম নিয়ে একটা আইনের কথা 2 দিন আগে কিন্তু আসিফ নজরুল সাহেব বলেছেন যে একটা আইন হবে। এখন দেখার বিষয় হচ্ছে আইনটা কেমন হয় বা আইনটা কি করে। তো আমরা জিজ্ঞেস করছিলাম গতকালকে গুম কমিটির সদস্যরা শেষ মিটিং করে চলে গেছেন। যাওয়ার আগে বাংলাদেশে যে বিভিন্ন এমবেসিগুলো আছে তাদের অ্যাম্বাসেডরদের নিয়ে মিটিং করেছিলেন। আর এর আগে মিটিং করার আগে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একবার শেষবার 2য় দফা মিটিং করলো। তো ওইখানে তারা অ্যাপ্রিসিয়েট করে গেছে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট যা যা করেছে, কিন্তু কিছু চ্যালেঞ্জের কথা বলছেন এবং তারা বলছেন যে এই চ্যালেঞ্জগুলো উত্তরণ ঘটাতে হলে আপনার গুমের শিকার যারা হয়েছেন সেই পরিবারগুলোর সাথে কথা বলে আরও ডিটেইল আউট করাটা জরুরি। আপনার এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে, গুম থেকে ফিরেছেন কথা বলা হচ্ছে, কিন্তু কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার, এর মধ্যে একজন হচ্ছে বিএনপির নেতা ইলিয়াস আলী, তার বিষয়টি কিন্তু এখনও সুরাহা হয়নি। আমি বলতে চাচ্ছি যে বিষয়গুলো সুরাহা হয়নি সেগুলোর ব্যাপারে বোধহয় আরেকটু মানে ডিগিং ডিপ টাইপের কিছু করা উচিত, যে আসলে কি হয়েছিল, যা থেকে অন্তত একটা অনুমান করা যায় তার পরিণতি হয়েছিল এভাবে। এবং কয়েকদিন আগে খবর আমরা দেখলাম বিএনপির আরেক নেতা চৌধুরী আলম, মানে তিনি নেই, তাকে উদ্ধার করে দিবেন এটা বলে বছরের পর বছর তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল কোনো একটা পক্ষ। তো কাজে আমরা এরকম ফিগার হিসেবে অনেক বড় বলে তাদের ঘটনাগুলো জানছি, ছোটখাটো তো আরো এরকম দেশে। কমিশনের তরফে আরেকটা কথা বলা হয়েছে যে বিশেষ করে যে সন্ত্রাসী মানে কি ওই যেটা বলা হয়েছিল যে জঙ্গিবাদ দমন ছিল একটা সাজানো নাটক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এইটা আমরা প্রায় বলে আসছি এখন, এই যে বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর তো বটে, ইভেন যখন আওয়ামী লীগ জঙ্গিবাদ নিয়ে যে অভিযানগুলো পরিচালিত করতো তখনও কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে জঙ্গিবাদ নামে যেটা করা হচ্ছে সেটা আসলে কতটা ভ্যালিড আছে, এবং গুমের এই যে প্রসেসটা, এই প্রসেসের সাথে দুইটা এটা একটা পলিটিসাইজেশন বলে বলা হতো, যেটা ওনারা আজকে খুব দ্ব্যর্থহীনভাবে বললেন যে ওই জঙ্গি বিরোধী অভিযান এবং গুম দুটোকে তারা বলছেন এটা হাইলি পলিটিক্যাল একটা মোটিভেটেড অ্যাকশন ছিল। তো এই জিনিসগুলোর মধ্যে ভাই এটা তো নতুন কিছু না, আমরা নানানভাবে জানতাম, তখন সেই পরিবেশ পরিস্থিতি ছিল না। তবে আরেকটা দিক ছিল যেটা খুবই দুর্ভাগ্যজনক, যে বিরোধী মত দমনে গুম ছিল একটা হাতিয়ার। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই কথাটাই বলছিলাম আমি একটু আগে, যখন বললাম না যে ইরানে যখন রেজিম চেঞ্জ হয়, রেজা শাহ যখন ক্ষমতা ফিরেন, সে একটু সেবাক নামে যে একটা বিশেষ পুলিশ বাহিনী করেছিল, তখন তো ধরুন আজ থেকে 50 বছর আগের 60 বছর আগের প্রসেসটা ওরকম। তো এখানে গুমটা বড় এবং প্রধান টুল ছিল। আপনি তো খালি জঙ্গির কথা বলতেন, শুধু জঙ্গি না, ভিন্নমত হলেই কিন্তু তাকে, ধরেন মাইকেল চাকমা কিংবা ব্রিগেডিয়ার আজমি সাহেব বা মীর কাসিম আলীর ছেলে, তো ওনারা তো কেউ কিন্তু কোনো যে যার পেশায় ছিলেন, তো তারাও তো গুমের শিকার হয়েছিলেন, গুম থেকে ফিরেছেন। তো সেই জায়গাতে আমি বলছি এই কমিশন বেশ ভালো কাজ করেছেন, খুব ইনডেপথ তারা রিপোর্টও দিয়েছেন। তো এর মধ্যে কিন্তু এরকম কিছু বিষয় আছে যেগুলো সুরাহা কিন্তু এখনো হয়নি, তো সেগুলো কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়ে গেছে আর কি, যে শেষ পর্যন্ত কি হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে রাহিদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।